সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নারী বিষয়ক অনুষ্ঠান বন্যী শিখায়। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পারিবারিক ক্ষমতায়নে নারী। আমন্ত্রিত আলোচক হিসেবে আমার সাথে আছেন নাসরিন সুলতানা খানম, তিনি পরিচালক, ব্রাইট বাংলাদেশ, চট্টগ্রাম। আছেন এস বিপাশা, তিনি ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সিনিয়র শিক্ষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সুপ্রিয় দর্শক, নারীর ক্ষমতায়ন এই বিষয়টি শুরু হয়েছে খুব বেশি দিন আগে নয়। ৮০ দশকের মাঝামাঝি থেকে সমাজ বিজ্ঞানীদের মতে নারীর ক্ষমতায়ন তিনটি সূচকে। একটি হচ্ছে সমন্বিত উন্নয়ন, আরেকটি হচ্ছে অর্থনৈতিক ক্ষমতায়ন, আরেকটি হচ্ছে নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এই তিনটে মিলিয়ে নারীর ক্ষমতায়ন, যেটি সূচিত হলো সমাজ বিজ্ঞানীদের কণ্ঠ থেকে। যদিও প্রচ্ছন্নভাবে বলা যায় নারীর ক্ষমতায়ন বিষয়টিকে আমরা তেমন গুরুত্বের সাথে না দিলেও নানাভাবে কিন্তু নারী ক্ষমতায়নের পথে এগিয়ে যাচ্ছি। বিশেষ করে পরিবারের কথা যদি বলি, এই পরিবারে নারী কিন্তু পারিবারিক ব্যবস্থাপক হিসেবে নানা ধরনের ভূমিকা রাখেন। এই পারিবারিক ক্ষমতায়নে নারীর ভূমিকা কতখানি, নারী সেখানে কিভাবে ক্ষমতায়িত হচ্ছে, কোথায় সেখানে বাধা রয়ে গেছে, এসব বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আমি প্রথমে বিপাশা হায়াত, আপনার কাছেই যাচ্ছি। এই যে আমরা ক্ষমতায়নের কথা বলছি, তাই না, নারীর ক্ষমতায়নের কথা বলছি, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে এখানে নারীর যে ক্ষমতায়ন বলতে আমরা বুঝাই নারীর আত্মনির্ভরশীলতা, তার নিজস্বতা, এটা তার মধ্যে থাকতে হবে বা তাকে পারিবারিকভাবে এটা দেখানোর মতো করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে। এবং আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রে নারীরা মোটামুটি 4 দেয়ালের মধ্যেই আছে। তবে এখন অতটা নেই, কিন্তু তারপরও আমাদের যে বেগম রোকেয়া ছিলেন, উনি যে পথ দেখিয়েছিলেন সেই পথেও এখন পর্যন্ত আমাদের সব নারীরা যেতে পারেনি। পারিপার্শ্বিকতার কিছু সমস্যা, আমরা সেভাবে কিন্তু যেতে পারিনি, সেভাবে এখনো যাওয়া সম্ভবও হয়নি। কারণ আমাদের পরিবারের ক্ষেত্রে বা আমাদের নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে কিছু বাধা এখনো থেকে যাচ্ছে। যে বাধা অতিক্রম করার ক্ষেত্রে তাদের কিছু শিক্ষার প্রয়োজন, যে শিক্ষাটা এখনো পারিবারিকভাবে বা সামাজিকভাবে পুরোপুরি গৃহীত হয়নি। যার ফলে কি হয়েছে, নারীরা অনেক কিছু বলতে চাইলেও, অনেক কিছু করতে চাইলেও, অনেক কিছু স্বাধীনভাবে দেখাতে চাইলেও তারা দেখাতে পারছে না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সিদ্ধান্ত তো নিতে পারতেছে না, এই কারণ ওখানে গিয়েই আমাদের মেইন বাধাটা আসছে। সিদ্ধান্ত গ্রহণ। আবারও কথা বলবো, তাহলে পরিবারের সাথে নারীর একটা সম্পর্ক কিন্তু রয়ে গেছে। আপনি শুধু এটি বলবেন যে পরিবার এবং নারী যে পারস্পরিকভাবে সম্পর্কিত, সে বিষয়টিকে আপনি বুঝিয়ে দেবেন। অনেক ধন্যবাদ আপা। আসলে নারী ছাড়া পরিবার চিন্তা করা যায় না, হয়ও না। এবং ওই যে পরিবার থেকে তো আমাদের বংশধারার বিকাশটা শুরু হয়, তো সেক্ষেত্রে একজন নারী ছাড়া কিছুই না আসলে। এখন আবার যদি আমরা ধরি, এখানে ক্ষমতায়ন একটা বড় ব্যাপার হয়ে আসছে। পরিবারটাকে কিন্তু ধরে রাখে হলে একজন নারী, মূলত একজন নারীকে ঘিরেই পরিবারটা চিন্তা করা হয়, একজন নারীকে ঘিরেই পরিবারের স্থায়িত্বশীলতাটা নির্ভর করে, একজন নারীকে ঘিরেই পরিবারের ব্যবস্থাপনাটাও কিন্তু নির্ভর করে। মা চলে আসছে সেখানে, তাই একজন নারী চলে আসছে। হ্যাঁ, একজন নারী চলে আসছে এবং একজন নবজাতক শিশু থেকে শুরু করে যখন একটা শিশুর বিকাশটা চলমান থাকে, তখন মানে ধরে নেওয়া হয় যে এই নারীর হাতে, তিনি মা, তিনি বোন, তিনি স্ত্রী, যাই হোক, এই নারী কিন্তু সেই প্রজন্মটাকে গড়ে তুলবেন এবং একজন সুনাগরিক হিসেবে উপহার দিবেন। এই জিনিসটা কিন্তু একদম যুগের পর যুগ আমরা যেখানে যাই না কেন, বিশ্বব্যাপী সবার কাছে কিন্তু একইভাবেই সমাদৃত। পুরুষ কিন্তু বাইরে যাচ্ছেন, কাজ করছেন,
একজন নারীর উপর সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দিয়ে কি করছেন তিনি ঘরে বসে সবার যত্নের ব্যবস্থা করছেন, সবার খাওয়া দাওয়া, কোথায় কি লাগবে না লাগবে, এবং যারা বয়স্ক জনরা আছেন আমাদের পরিবারে তাদের দেখাশোনা, শিশু থেকে শুরু করে সবার যত্ন নেওয়া। একই সাথে কখন পরিবারে কোন জিনিসটির দরকার আছে প্রতিটা জিনিস। আবার পুরুষ কর্তা ব্যক্তি বলি যাই বলি, তিনি যখন কাজ করে আসেন তার যত্ন নেওয়া এবং তাকে কি মনে করিয়ে দিতে হবে কোথায় কি লাগবে সেটাও করছেন, পরামর্শ দেওয়ার কাজটাও করছেন কোথায় কি। তার মানে পরিবারের থেকেও কিন্তু তিনি পরিবারের বাইরে সমাজ রাষ্ট্র সব জায়গায় কিন্তু একটা ভূমিকা রেখে যাচ্ছেন, কখনো সেটা প্রত্যক্ষ কখনো পরোক্ষ। এই যে আপনি সমাজ রাষ্ট্রের কথা বললেন, পরিবারে কিন্তু সমাজ গঠনের প্রাথমিক বুনিয়াদ, একদম তাই না? হ্যাঁ, পরিবারের সমাজ, এরপর রাষ্ট্র। তো সেই হিসাবে একজন নারী এবং পরিবার অবিচ্ছেদ্য অংশ, যেটা আপনি বলছিলেন সেটাই। এবং নারীকে ছাড়া আসলে এই জায়গাগুলো কল্পনা করা যায় না। শক্তির প্রতীক হয়ে কিন্তু নারী সব জায়গাগুলো সামাল আপনার দিচ্ছে। সাথে আবারও আসবো বিপাশা। এবারে যদি চলে যায় এভাবে যে বাংলাদেশের পরিবারে, মানে বাংলাদেশের প্রেক্ষিতে পরিবারে আমাদের নারীদের অবস্থানটা কেমন, এটি আপনি একেবারে বিভাজন করে বলতে পারেন। একেবারে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এভাবে কিন্তু বিভাজন করে বলতে পারেন কোথায় কি অবস্থান আছে নারীরা। নারীদের আসলে বিভাজন আমরা যদি শ্রেণীভেদ মানে নিচু বা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বলি, 3 সেক্টরেই দেখা যায়। হয়তো যারা উচ্চবিত্ত তাদেরকে হয়তো দেখা যাচ্ছে ওরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের সব জায়গায় যাওয়ার একটা পসিবিলিটিটা অনেক বেশি ওপেন, তারা তাদের নিজেদের মতো করেই চলে। মধ্যবিত্তরা কি হয়, সব থেকে বেশি সমস্যায় থাকে মধ্যবিত্তরা এই কারণে সে সমস্যায় থাকে কারণ তাদেরকে একটা পুরো পরিবারকে দেখাশোনা, সাথে নিজেকেও উপস্থাপন করা এবং এরপরে তার স্বামী, সন্তান সবাইকে একসাথে রেখে তার নিজের যে অবস্থানটাকে ঠিক রাখতে হয়, এবং এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় একজন মধ্যবিত্ত নারীর যিনি থাকেন। কারণ হচ্ছে যখন তিনি হয়তো বাইরে যাচ্ছে, যেটা আপা আমাদেরকে একটু আগে বললেন, যে হয়তো বাইরে যাচ্ছে, তাকে কিন্তু তার ঘরের কাজগুলো কিন্তু তাকে ঠিক করে রেখে দিতে হবে, এবং তার যদি অসুস্থ শাশুড়ি থাকে বা শ্বশুর থাকে সেটাও কিন্তু তার মাথার মধ্যে থাকতে হচ্ছে। বা এই যে আমরা যেমন চাকরিজীবী, আমরা হয়তো সকালে যাচ্ছি, বাট যাওয়ার আগে যদি বাচ্চা ছোট থাকে, তার খাবার দাবার, আমাদের যে হাউসমেইড থাকে, যদি থাকলে তো আলহামদুলিল্লাহ, অনেক বাসায় দেখা যায় যে সেটাও থাকে না, সেটাও কিন্তু তার মাথায় সেট থাকতে হয়। যেই নারী মধ্যবিত্তরা বিশেষ করে যখন চাকরি ক্ষেত্রে যায়, যদি সেই জায়গায় যদি কোনো ডে কেয়ার না থাকে, তখন তার সন্তানকে নিয়েও তার একটা মোটামুটি আরেকটি বিষয় থেকে যদি আমরা ক্ষমতায়নের বিষয়টা যুক্ত করি, হ্যাঁ, ক্ষমতায়ন বলতে তো আমরা বুঝছি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, হ্যাঁ, এবং নানা বিষয়ে তার নারীর একটা ভূমিকা থাকবে পরিবারে, আমাদের দেশের পরিবারে। সেই ভূমিকাটা কিভাবে নারী পারছে, কতটুকু পারছে মনের শক্তি। প্রথম কথা হচ্ছে এখনকার যে নারীরা, তাদের মন অনেক শক্ত এবং তারা নিজেদেরকে দেখানোর জন্য মোটামুটি তারা শিক্ষার দিক থেকে বেশিরভাগ এগিয়ে আসছে, শিক্ষিত। এখন কিন্তু অনেক আগে যেমন হয়তো দেখা যেত যে অনেক বাড়িতে মেয়েরা হয়তো ইন্টার পরে হয়তো বিয়ে দিয়ে দিচ্ছে, বাবার পর কথা বলতে পারছে না, বাট এখন কিন্তু বাবারাও কিন্তু তার সন্তানকে, মেয়েকে মোটামুটি শিক্ষার দিক থেকে কিন্তু দূরে সরিয়ে দিচ্ছে না, এবং বাবাই কিন্তু প্রথম এই কথাটাই বলছে, আমার মেয়েকে আগে শিক্ষিত করবো, তারপর আমি বিয়ে দিব, কারণ তার পায়ের মাটি আগে আমাকে শক্ত করতে হবে। তো মেয়ের একটা পায়ের মাটি যখন শক্ত হয়, তখন তার মধ্য থেকে অনেক আইডিয়া বের হবে, তখন সে তার স্বামীকে অনেক কিছু বলতে পারবে। দেখা যায় যে হয়তো অফিসিয়াল অনেক প্রবলেম থাকে, হয়তো তার মিসেসের সাথে হয়তো কথা বলছে, যদি তার মিসেস যদি শিক্ষিত হয়, তখন সে তাকে এটা একটা পার্ট নিতে পারে একটা আমাদের দেশের মধ্যবিত্ত নারীরা। আর নিচু শ্রেণী, যেখানে আমরা একদম নিম্নবিত্ত ক্ষেত্রে বলছি, এই জায়গাটাতে কিন্তু আমাদের এখনো সেইভাবে করে পরিবর্তনটা ওইভাবে আমরা এখনো দেখতে পাচ্ছি না, কারণ ওই যে শিক্ষাটা নেই, তো শিক্ষা নিতে পারছে না, তো কারণ তাদের তো প্রথম কথাই হচ্ছে তাদের আগে পেট চলতে হবে, সংসার চলবে, তারপরে না শিক্ষা। তো সেই ক্ষেত্রে কি করে, হয়তো মারা দেখা যায় বেশিরভাগ হয়তো গার্মেন্টসে চাকরি করছে, তার স্বামীটা হয়তো দেখা যাচ্ছে তার উপরেই কিন্তু নির্ভরশীল। ওই শ্রেণীর কিন্তু হাজব্যান্ডরা কিন্তু বেশিরভাগ তার ওয়াইফের উপরে নির্ভরশীল, আমি যতটুকু দেখেছি, যার ফলে হচ্ছে কি তারা নিজেরা উঠে আসতে পারছে না। আপনি কাজ করেন কিন্তু মুখ্যত
নারীদের বিষয় নিয়ে। এখানে কিন্তু ক্ষমতায়নের বিষয়টি চলে আসে। নানা ধরনের নির্যাতনের খবর কিন্তু আপনাদের মানে থাকে। কাছে আসে। পারিবারিক নির্যাতন, নারীর ক্ষমতার সাথে যুক্ত কিন্তু পারিবারিক নির্যাতন, যেখানে নারীর সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতার মধ্যে অনেকগুলো প্রতিবন্ধকতা, আচ্ছা, তাই না? তারপরে আবার নারী নানা ধরনের ধাপ পেরিয়ে আসতে হচ্ছে। আপনার কি মনে হয়, আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি যদি কিছু বলেন? হ্যাঁ, এটা খুব মানে প্রতিনিয়ত যৌক্তিক একটা বিষয়। আমরা সামনে যা দেখি আয়নার মতো দেখা যাচ্ছে হয়তো ব্যাপারটা এরকম, আমরা অনেক ক্ষমতায়নের জায়গায় গিয়ে অনেক কিছু করে ফেলছি নারীরা। এটা একটা, যদি আমরা পরিসংখ্যানগত জায়গায় যাই, খুব কম সংখ্যক একটা ব্যাপার। বেশিরভাগ নারী শিক্ষাও আছে, তার সিদ্ধান্ত দেওয়ার মতো সক্ষমতা আছে, পরিপূর্ণ যোগ্যতা আছে সব কিছুর। এত কিছু সত্ত্বেও সাহস আছে, দেখা গেল এত কিছু সত্ত্বেও নারীকে বেশিরভাগ সময় শান্তির জন্য, সব কিছু ঠিক রাখার জন্য সমঝোতা করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। এটা যে যত বেশি করতে পারে তত, তার মানে চুপ করে থাকা। তো আমরা যদি পরিসংখ্যানগত জায়গা থেকে দেখি নারীর ক্ষমতায়নটাকে, আসলে যে জায়গা থেকে আমরা দেখি যত মানে স্বচ্ছভাবে মনে হয় যে না, নারীরা অনেক ক্ষমতায়িত হয়েছে, নারীরা তাদের সেই ক্ষমতা প্রয়োগ করতে পারছে, ব্যাপারটা আসলে অতটা ওরকম নয়। চেষ্টা করছে নারীদের পক্ষ থেকে সবাই মিলে, যেটা আমরা বলি একটা সমাজ ব্যবস্থায় সবাই মিলে একসাথে এগুচ্ছি নারীদের ক্ষমতায়নে, নারীদের মর্যাদার জন্য এগুচ্ছি, ঠিক আছে। কিন্তু আমরা যদি একেবারে অভ্যন্তরীণ যে বিষয়, নারীর মূল জায়গা যে পরিবারের জায়গাটা, সেখানে যদি যাই, আমরা দেখা গেল নারীর শিক্ষা আছে, নারীর সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা আছে, সক্ষমতা আছে, সমস্ত কিছুই তার আছে, সাহস আছে, কিন্তু পারছে না। কেন পারছে না? সেখানে আবার পুরুষতন্ত্র প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে, হ্যাঁ, পিতৃতন্ত্রটা বাধা হয়। পিতৃতন্ত্রটা চলে আসছে। সেখানে দেখা যাচ্ছে বাইরে যে সমঝোতার কথা আমরা বলছি, ভেতরে গেলে সেই সমঝোতা নেই। নারী সমঝোতা করছে, নারী স্যাক্রিফাইস করছে। যদি করতে পারে তাহলে হয়তো সবকিছু ঠিকঠাক। তার মানে কি, নারী জেনে বুঝে অবদমিত করছে নিজেকে, নিজের ইচ্ছেকে বিসর্জন দিচ্ছেন। কারণ কি? শান্তির জন্য, সবকিছু ঠিকঠাক। আবার যখন প্রসঙ্গটা বাইরে চলে আসবে, আমরা যতই ভয়েস রেজের কথা বলি, আমরা আমাদের সমাজ ব্যবস্থা তখন বলে থাকে যে নারীদেরকে এভাবেই একটু সমঝোতা করতে হয়, হ্যাঁ, ত্যাগ করতে হয়। এটাই হচ্ছে মানে পরিবারতন্ত্রের একটা নিয়ম, এটাই হচ্ছে সৌন্দর্য। তাহলে কি, নারীকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বাধাটা তৈরি করে রেখেছি। সেই দেয়ালটাকে আমরা ভাঙতে দিচ্ছি না, আমরা কিন্তু বুঝি, কিন্তু কোথাও না কোথাও পরিকল্পিতভাবে সেই দেয়াল ভাঙতে দিচ্ছে না। যদি আমরা নারীর রাজনৈতিক জায়গাগুলোতে বলি, একটা ক্ষমতায়নের কথা আসলে, তাহলে নারী সমাজে কাজ করবে, নারী রাষ্ট্রের বিভিন্ন জায়গায় কাজ করবে, নারী অফিস আদালতে কাজ করবে, নারী রাজনীতিতে অংশগ্রহণ করবে। রাজনীতি হচ্ছে ক্ষমতায়নের একটা মূল জায়গা, যেখানে নারী সিদ্ধান্ত দেবেন, যেখানে নারী উন্নয়ন করবে দেশের, যেখানে নারী তার সক্ষমতা যোগ্যতার একটা প্রতিফলন ঘটাবে। আপনার ধরুন আপনার ছাত্রী জীবনে চলে যাই, কেমন? ধরুন আপনি চিন্তা করেছেন আপনি বিজ্ঞান নিয়ে লেখাপড়া করবেন, কিন্তু আপনাকে পরিবার থেকে বলা হলো যে তুমি বিজ্ঞান নিয়ে পড়তে পারবে না, তোমাকে হয় ব্যবসা বাণিজ্য নিয়ে পড়তে হবে অথবা তোমাকে মানবিক শাখায় পড়তে হবে। এই ঘটনা কিন্তু ঘটছে। এই যে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি, একটি মেয়েকে তার কেরিয়ার কি হবে, সে কোন দিকে যাবে, তার জীবনের লক্ষ্য কি, সেখানে কিন্তু পিতৃতন্ত্র একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনার জীবনের অভিজ্ঞতা থেকে কি মনে হয় আপনার? আপা খুব ভালো একটা প্রশ্ন করেছেন এবং আমার সাথেই যায় ওই প্রশ্নের উত্তরটা। আমি বলি, আমি যখন ইন্টার পাস করে গেলাম, আমি তো সায়েন্স থেকেই পড়েছি আপা, আপনি জানেন। এরপরে আমার ইচ্ছা ছিল হয় আমি ম্যাথসে অনার্স মাস্টার্স করব অথবা ফাইন আর্টসে করব। আমার আর্টের প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন ছিল। তো এরপরে আমি আমার বাবাকে বললাম, তো আমার বাবা বললো যে না, ম্যাথসটা বেশি টাফ হয়ে যায়, তখন তোমার চাকরি ক্ষেত্রে, তখন তুমি কোথায় যাবে, তোমার চাকরির ক্ষেত্রে জায়গাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তো ফাইন আর্টস, বল না ফাইন আর্টস পড়ে কী করবে, একটা ঝোলা নিয়ে ঘুরবে, লাইফ আর কি হলো, এই আঁকাবুকি তুমি করছো, করো নিজের মতো করেই করো, এটার জন্য এত পড়ালেখার কি আছে, ইচ্ছের বহিঃপ্রকাশ। আমি কিন্তু একটা মানে এডুকেটেড একটা ফ্যামিলি,
আমার বাবা রাজশাহী ভার্সিটির টিচার ছিলেন, বাট উনি কিন্তু আমাকে ঠিকই তার মতো করেই আমাকে এই ইংলিশে পড়তে দিলেন। না, তুমি ইংলিশ অনার্স মাস্টার্স করো, একটা ভালো জব করবে, ভালো জায়গায় যাবে, তখন অন্তত তুমি বলতে পারবে তুমি ইংলিশ অনার্স মাস্টার্স। তখন আমি চট করে বলে দিয়েছিলাম যে তাহলে কি ভালো বিয়ে হবে, মানে এটা আমার রাগের বহিঃপ্রকাশ ছিল, বাট আমি ওখান থেকে ব্যাক করতে পারিনি, কিন্তু আমাকে ইংলিশেই পড়ালেখা করতে হয়েছে। তো এই ক্ষেত্রটা কিন্তু এখনো আছে, এখনো যে গিয়েছে তা কিন্তু না, আমার বাসাতেও এখনো আছে। যেমন আমার বাসাতে আমার মেয়ে আছে, আমার ছেলেও আছে। তা আমার ছেলে যখন কিছু মানে বলে, তোর বাবা বলে ঠিক আছে দেখো না যেটা তোমার জন্য ভালো হয়। আমার মেয়ে যখন বলে আমি ফাইন আর্টস, আমার মেয়ের কিন্তু আবার আমার মতো কেন জানি ওই আর্টের প্রতি একটা ফ্যাসিনেশন থেকেই গেছে। আমি বড় হয়ে ফাইন আর্টসে আমি ফ্রান্সে যাব, সামথিং এলস। আমার হাজব্যান্ড বলে না মা তুমি বিসিএস করবে, তুমি বুয়েটে পড়বে, তুমি, আমি বলছি না তুমি এটা বলতে পারবে না, কারণ এই জায়গায় এখন তো আমি আছি, আমি এটা হতে দিব না। তো এই যে আমি এখন কেন বলতে পারছি, আমি আমার ওই জায়গাটা করে নিয়েছি, করতে পেরেছি, বাট সবাই হয়তো পারেনি, পারছে না। তো এইটা আসলেই কিন্তু শিক্ষিত ফ্যামিলির ভিতরেও এই জিনিসটা আরো বেশি, কারণ বাইরের মানুষ এটা বুঝতে পারে না, তারা বলতে পারে না। হ্যাঁ, এখন পড়ালেখার ক্ষেত্রে একটা কথা বললাম, আবার বিয়ের ক্ষেত্রেও থাকে, ক্যারিয়ারের ক্যারিয়ারের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই একটা মেয়ে যখনই কোনো কিছু করতে যাবে তাকে অবশ্যই সাইড থেকে একটা কথা বলা হবে, এটা করো, বাধাগ্রস্ত করা হবে। এটা করো, মানে মনে হচ্ছে আমরা কিছু জানি না, মানে আমার চিন্তা চেতনা কখনো ওপেন হতে পারে না, মানে আমরা সবসময় অন্যের বুদ্ধিতে চলবো, যে ও বলেছে মানে ও বাবা বলেছে হ্যাঁ এটা তাহলে তো ঠিকই হবে, এবং আমাদেরকে ওইভাবে করেই গড়ে তোলা হয়। হ্যাঁ বাবা বলেছে তাহলে বাবা নিশ্চয়ই মেয়ের জন্য খারাপ চাইবে না। তো এই জায়গাগুলোর জন্য বাবাদেরকে, তারপরে একজন মেয়ের হাজবেন্ডকে অনেকটা চেঞ্জ হতে হবে। বিপাশার কথা ধরেই যদি আবার বলি, এই যে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, তার মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একজন পুরুষ সেখানে তিনি তার ক্ষমতাটা প্রদর্শন করছেন বা তার ইচ্ছেটা প্রকাশ করছেন, এটার পিছনে কি নিরাপত্তাহীনতা আছে? যেমন ওকে ফাইন আর্টস পড়তে দেয়নি, এটি নিয়ে অনেক কথা আছে, এটি আমার ছোট বোনের ক্ষেত্রেও হয়েছে, পারিনি। হ্যাঁ, তাহলে কি এই যে সিদ্ধান্তহীনতা এবং নিরাপত্তাহীনতা এবং শিক্ষা, উচ্চ শিক্ষা গ্রহণ, এই সার্বিক বিষয়টি থেকে একটা পারস্পরিক মানে যোগসূত্র রয়ে গেছে, আপনার কি মনে হয়? একদম যোগসূত্র আছে, সাংঘর্ষিক বিষয়টা আছে, যেমন ইগোগত বিষয় আছে, যেটা বলছেন অনেক সময় দেখা যায় একই রকম সমশিক্ষা দুজনেরই, স্বামী স্ত্রীর মধ্যে, হয়তো স্ত্রী স্বামীর চাইতে আর একটু ভালো জায়গায় জব করছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে স্বামী হয়তো কোনো না কোনোভাবে সেটা খুব একটা বেশি মানসিকভাবে মেনে নিতে পারেননি, ইগোয়েটিক প্রবলেম হয়, সেখানেও কিন্তু সমস্যাটা হয়, সহযোগিতাটা করছেন না। আর কর্মজীবী নারী মানে তো তিনি সংসারের বাইরে কেউ নন, কর্মজীবী পুরুষের সংসারের ভেতরের ভূমিকাটা কম থাকে, আর্থিক বিষয়টা ছাড়া, ব্যবস্থাপনা বিষয় ছাড়া কম থাকে ব্যবস্থাপনাগত জায়গাতে। কিন্তু একজন কর্মজীবী নারী কর্মক্ষেত্রে তার একজন পুরুষের সমানই কাজ করতে হয়, তার যা দায়িত্ব সেটা তো করতেই হয়, সেই সাথে কিন্তু তিনি আবার সেখানে কেয়ারিংও থাকেন, নারীর যে সহজাত ভূমিকা সবার, সেই নারীকে আবার পরিবারের সমস্ত জায়গাগুলোতে ভূমিকা রাখতে হয়, পরিবারের যে ব্যবস্থাপনা সেখান থেকে কিন্তু তার ছুটি মেলে না, কেউ তার সেই জায়গার সমভাগটা কেউ নিতে চায় না, সমানুভূতিটা থাকে না, যে তিনিও চাকরি করে এসেছেন তারও তো খারাপ লাগা ভালো লাগা আছে, এই জায়গাগুলো নাই, সবসময় একটা সাংঘর্ষিক জায়গাগুলো এখানে থাকে। বিবেচনা জায়গায় থাকলে প্রসঙ্গ আসে যে নারীর এত চাকরি করার দরকার কি, এত বাইরে যাওয়ার দরকার কি, এখানেও পদে পদে কিন্তু যদি মানসিক আঘাতের জায়গা বলি, নারীকে কিন্তু সেই জায়গাটা সহ্য করতে হয়, তাহলে নারী কিন্তু অনেক সময় ট্রমাগ্রস্ত হয়, যে আমি তো এইভাবে এগোচ্ছি, এরকম হচ্ছে সবখানে কেন আমার ব্যাপারটা এরকম। তাহলে নারীর নিরাপত্তাজনিত বিষয়টাকে আমি মনে করি খুব যে বড় ব্যাপার তা না, আমরা নারীকে সেই নিরাপত্তার জায়গায় নিজেকে গড়ে ওঠার সেই সুযোগটাও তো দিতে চাই না। হ্যাঁ, এখন আপনি যদি একটু বিস্তৃতভাবে বলেন, আমরা কয়েকটি কথার উপরে জোর দিয়েছি, এই যে ক্ষমতায়নের বাধাগুলো, মানে সেখানে ক্ষমতায়নের যে প্রতিবন্ধকতাগুলো, এগুলো যদি আপনি একটু পয়েন্টস করে বলেন যে কি কি বাধা আছে সেখানে, আর বিপাশা উত্তরণের ক্ষমতাটা অল্প কথায়
বিপাশা সেটা বলবে। নারীর ক্ষমতায়নে যদি আমরা প্রতিবন্ধকতার কথা চিন্তা করতে যাই, আসলে এখনো অনেক বেশি প্রতিবন্ধকতা আছে। নারীর ক্ষমতায়িত একজন নারীও যদি হন, তিনি কোথায় কোথায় বাধাগ্রস্ত। প্রথম বাধাটা আসে পরিবারে, স্বজনদের কাছ থেকে। কখন সেটা নারী শিক্ষা গ্রহণ করবে, নারী শিক্ষার পাশাপাশি অন্য কোনো ধরনের যোগ্যতা দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ নেবে, নারী ঘরের বাইরে যাবে, প্রতি পদে 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 নিরাপত্তার কথা চিন্তা করে হোক, নারীর ভবিষ্যৎ কী হবে সেটা চিন্তা করে হোক, পাছে লোকে কিছু বলবে সেই চিন্তা করে হোক, প্রতিবেশীদের নানা রকম বাধার কথা চিন্তা করে হোক, নানাভাবে দেখা যায়। অথবা নারী নিজের ইচ্ছার উপর দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নেবে কি না সেটাও কিন্তু পরিবারের বাবা মা বলি, শ্বশুর বাড়িতে স্বামী শ্বশুর শাশুড়ি বলি, কেউ কিন্তু এই জায়গাগুলো মেনে নিতে পারেন না খুব একটা। এটা আমরা একেবারে প্রতিটা পরিবারে পরিবারে যদি যাই, কিংবা প্রতিটা কর্মক্ষেত্র, বিচরণ, নারীর বিচরণ ক্ষেত্রগুলোতে যদি যাই, আমরা কিন্তু এটার প্রতিফলন দেখি। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি, বিবাহ পরবর্তী সময়ে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা সাংঘর্ষিক অবস্থানে কিন্তু আমরা দেখছি বর্তমানে চলে যাচ্ছে। এটার কারণ কি? ওই যে নারীর ক্ষমতায়ন, ক্ষমতায়িত একজন নারীকে কেউ দেখতে চায় না মূলত। একজন নারীকে আমরা প্রতিযোগীর মধ্যে দেখতে চাই না, তুলনা করতেও চায় না যে একজন নারী এবং পুরুষের মধ্যে একটা প্রতিযোগিতা হতে পারে। এখন সুস্থ প্রতিযোগিতা তো হতেই পারে। একজন নারী তো তার দক্ষতা যোগ্যতা নিয়ে এগিয়ে আসলে সেখানে কেন প্রতিযোগিতা যাবে না? হ্যাঁ, নারীরা যাচ্ছে তো। বিসিএস এ গিয়ে নারী তো তার জায়গাতে গিয়েই তো, পরীক্ষা দিয়েই তো যোগ্যতা নিয়েই তো আসছেন উত্তীর্ণ হয়ে। এবং এটা তো প্রমাণিত, নারী যে কাজটাতে দায়িত্ব পেয়েছেন খুব দক্ষতার সাথে কিন্তু তিনি করতে পারেন, কাজ করেন। নারীর মধ্যে সততাও আছে। আজকাল প্রশ্ন আসতে পারে, তাহলে নারীর এত অসততার কথা আমরা শুনছি কেন? কর্পোরাল সেক্টরে বিশেষ করে আসছে এই কারণে, নারীকে যখন আমরা প্রতিটা মুহূর্ত বাধা দিচ্ছি, নানাভাবে তাকে সমস্যাগ্রস্ত হচ্ছে। নারী তো একা নন, তার চারপাশ ঘিরে অনেকেই আছেন। তো চারিদিকে দুর্নীতি, চারিদিকের সমস্যা, সেই প্রভাবটা কিন্তু তার উপর পড়ে। তিনি একা নন। কিন্তু একটু যদি দেখতে চাই, নারী কিন্তু খুব গুছানো করতে পারেন, ভালো করতে পারেন, একদম এটা সকলেই স্বীকার করেন। এবং সব ব্যাপারে নারী আন্তরিক, ভীষণ রকম আন্তরিক, এবং তিনি গুছিয়ে করতে পছন্দ করেন। গড়ে তুলতে নারী সৃজনশীল, জন্মগতভাবে নারী সৃজনশীল, নারী গুছিয়ে করতে পছন্দ করেন, নারী সৌন্দর্য ফুটিয়ে তুলতে পছন্দ করেন, নারী কোনো একটা কিছুকে উন্নতি শিখরে দেখতে পছন্দ করেন। সুতরাং তিনি সেইটা দেখার জন্য, সেটা করার জন্য মন প্রাণ ঢেলে দিয়ে কাজ করেন। এটার একটা প্রতিফলন দেখা যায় যে না, কাজটা ভালো হয়েছে। সমস্যাটা কোথায়? ক্ষমতায়নের স্বীকৃতি তো আমরা দিচ্ছি না। যোগ্য স্বীকৃতি যদি পায়, নারী আরো অনেক দূরে গিয়ে যেতে পারে। হ্যাঁ, স্বীকৃতিটা প্রয়োজন, স্বীকৃতিটা প্রয়োজন, বিপাশা, আমরা সমমর্যাদাটা একেবারে প্রয়োজন। শেষ দিকে চলে এসেছি। বিপাশা, আপনি বলবেন যে এই যে প্রতিবন্ধকতার কথা অনেকগুলো আমরা তুলে এনেছি, আমরা কিভাবে উত্তরণে যেতে পারি? আমরা কিভাবে, আমরা নারীর পরিবারে যদি ক্ষমতায়ন হয়, নারীর সামাজিক ক্ষমতায়ন হবে, রাষ্ট্রীয় ক্ষমতায়ন হবে। সুতরাং পরিবারে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি? আমাদেরকে, নারীদেরকে এগিয়ে যেতে গেলে প্রথমে নারীদের নিজেদের আত্মনির্ভরশীলতা নিজেকেই তৈরি করতে হবে, সাহসিকতার মাধ্যমে। এখন একটা নারীকে যদি বলা হয় তুমি এটা করবে না, কিন্তু তাকে কিন্তু বুঝিয়ে সুঝিয়ে হলেও তার জায়গাটাকে কিন্তু তাকেই তৈরি করে নিতে হবে। এটা তাকে কেউ করে দিবে না, যেহেতু আমরা সেই সমাজেই বাস করছি। সুতরাং নারীকে যদি উঠে আসতে হয়, দুটো কাজ করতেই হবে। এক হচ্ছে নারীকে নিজেই শক্তিশালী হয়ে উঠতে হবে, আর আরেকটা হচ্ছে তার যে সাইড পার্টনার থাকে তাকে তার সাথে চলতে হবে, সহযোগিতা বান্ধবপূর্ণ আচরণে থাকতে হবে। সুতরাং নারীকে যদি আমরা সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের ক্ষমতায়নের পথটা আরো পরিষ্কার। আসলে শেষ কথায় নাসরিন, যদি অল্প কথায় শেষ করেন আপনি। ওই যে তো বললেনই, আমারও কাছে মনে হয় যে হ্যাঁ, পরিবারের আর একটু শক্ত ভূমিকা থাকা দরকার, এবং মা সেক্ষেত্রে একটু এই ভূমিকা অবশ্যই পালন করাটা জরুরি, যে কঠোরভাবে আমি পারিনি, আমার মেয়ে পারুক। আরেকটা জায়গা হচ্ছে যে এই নারীর একটা মর্যাদা আছে, সম্মানের আসন আছে, পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্মানটা বজায় রাখা, এবং রাষ্ট্র যেটা করবে, রাষ্ট্রের যে নীতিমালাগুলো করা হয়, পরিকল্পনা করা হয় নারীর কথা ভেবে, যে নারী মানে কি উন্নয়ন ভেবে তো, পাশাপাশি উন্নয়নটা হবে সেটা ভেবে তো করা হয়, সেই জায়গাগুলোতে কঠোর অবস্থানে যেতে হবে। নারীর প্রতি যাতা সহিংসতা ঘটানো যাবে না, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে, বিচার, নারীকে নিরাপত্তাটা দিতে হবে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম পারিবারিক ক্ষমতায়ন এবং নারী।
আর ক্ষমতায়নের কথা আমি বলেছিলাম সেটি হচ্ছে সমন্বিত একটা উন্নয়ন ধারণা। আমরা যদি নারীদের পারিবারিক ক্ষমতায়নটাকে মসৃণ করি, সমান্তরাল করি, সহজ করি, তাহলে কিন্তু নারীর সামাজিক ক্ষমতায়ন হবে, রাষ্ট্রীয় ক্ষমতায়ন হবে, এবং নারী এবং পুরুষ মিলে সুন্দর একটি পরিবার গঠিত হবে, সমাজ গঠিত হবে, রাষ্ট্র গঠিত হবে। এটি হচ্ছে সবচেয়ে দরকারি, কারণ নারীর হাতেই কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয়, এবং নারীরাই কিন্তু তাদের সন্তানদেরকে সুন্দরভাবে উপহার দিতে পারে রাষ্ট্রে। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।